আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। আজকের ব্লগে মোটামুটি অনেক কিছু আছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ব্লগে আপনাদের কাছে একটা প্রশ্নও থাকবে। যাই হোক, সেটা একটু পরে বলছি। রাতের বেলা ঘুম ভালো হোক আর না হোক, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এভাবে বাচ্চাদের যখন আদর যত্ন পাই তখন আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমার মনে হয় বাচ্চাগুলো কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ওরা ছোট থাকলে হয়তো ওদের সাথে এই সময়গুলো আরো বেশি কাটাতে পারতাম। আপনাদেরকে সেম মনে হয় আমার মতো? যদিও অনেক আপুরা বলে যে তারা খালি চিন্তা করে বাচ্চা কবে তাড়াতাড়ি বড় হবে আর এই দুষ্টামিগুলো বন্ধ করবে। তবে আমার ক্ষেত্রে এটার ব্যতিক্রম। আমার মতো কে কে আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলা নয়নতারায় বেশি হয়। এই যে নয়নতারা গাছে সুন্দর ফুল হয়েছে। এই ডালটা কেটে দিব ফুলটা হওয়ার পরে, যাতে গাছটা একটু ঝোপালো হয়। আর এই ক্যাকটাসের পাশে আগাছাগুলো যতই ফেলি ততই হয়। আর এটা এত সুন্দর না, ফেলতেও মায়া লাগে। দেখেন পাতাগুলো কি সুন্দর। অনেকবার ফেলে দিয়েছি, বাট এইবার ফেলতে ইচ্ছা করতেছে। বোতলের এই গাছটাও ফুল হয়েছে দুইটা। শরীরটা তো এমনিতেই একটু সিক, তার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হয় শরীরটা আরো বেশি দুর্বল লাগে। মনে হয় যে বিছানার মধ্যেই শুয়ে থাকি, মানে এমন একটা অবস্থা। আবার বেশি রেস্টে থাকলে বা শুয়ে থাকলেও কিন্তু ভালো লাগে না কোনো কাজে, মানে মন মতো করা যায় না, কেমন যেন লাগে আর কি। যে যে কাজগুলো ঠিকঠাক মতো করা দরকার সেই কাজগুলো সময় মতো না হলে কেমন যেন একটা অস্বস্তি লাগে। শরীর মনে হয় আরো বেশি খারাপ লাগে, আর সেই সাথে মানসিকও একটা অশান্তি হয়। বাট ওই যে শরীর সঙ্গ না দিলে অনেক সময় অনেক কিছু মন মতো হয় না, এবং সেই মন মতো না হওয়ার কারণে আরো বেশি মনে হয় মন খারাপ হয়। তো একটু ঘরটা সুন্দর মতো গুছিয়ে নিলাম আর ভাবলাম আজকে আপনাদের সাথে সারাদিনই এর একটা ব্লগ শেয়ার করব। তাতে করে একটু ক্যামেরার সামনে থাকলেও হয়তো নিজে একটু অ্যাক্টিভ থাকতে পারবো, কারণ আর ভালো লাগছে না এরকম অসুস্থ শরীর নিয়ে। তো এই দেখেন আমার এই গাছটা কি সুন্দর। এটাকে পেন্সিল ক্যাকটাস বলে, অন্য কি নাম আছে বৈজ্ঞানিক আমার ঠিক জানা নেই। তবে এটা রুমের মধ্যে অত একটা ভালো হয় না। যদিও এই গাছটা সম্পূর্ণ ইনডোর প্লান্ট না, তবে মাঝে মধ্যেই ওকে আমি ইনডোরে এনে রাখি আর ম্যাক্সিমাম টাইম বারান্দায় রাখি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আর সেই সাথে দেখেন এই যে বড় সাইজের একটা মানি প্লান্ট বা পথস যেটাই বলেন না কেন, এটাও বেশ ভালোই গ্রো করেছে। তো আমি যেটা করি, আমার রুমের মধ্যে যেহেতু আমি অনেক গাছই রাখি, তো এগুলো আসলে চেঞ্জ করে রাখি। যেমন এটা সপ্তাহখানিক রুমে থাকবে, এটা আবার আমি সপ্তাহখানিক বারান্দায় রাখবো একটু ছায়া জায়গায়। তো এভাবে করে আসলে মেনটেন করি। আর যেগুলো হচ্ছে পানিতে রাখা ওই গাছগুলোতে আমি রোদে একটু কমই দেই, ওগুলো রুমের মধ্যেই থাকে। প্রপার যদি রোদ না পায় তাহলে কিন্তু গাছ সেরকম একটা বেড়ে ওঠে না। আর এই জায়গায় দেখেন ওষুধ দিয়ে একদম ওষুধের দোকান হয়ে আছে, সেগুলো এখন আমি গুছগাছ করে নিব। যেহেতু আমার ডাস্টে মারাত্মকভাবে অ্যালার্জি, তাই ধুলাবালির কাজ করলে আমি আরো বেশি সিক হয়ে যাই। তো দেখা যায় সেই জন্য সব কাজগুলো একটু জমিয়ে রাখি বা করি না, ভাবি যে অসুস্থ হয়ে যাব, কিন্তু তাতে আরো যেটা হয়, মানে বেশি দিন পরিষ্কার না করলে ধুলাবালি আরো বেশি জমে যায়, তখন মনে হয় আরো বেশি অসুস্থ হয়ে যায়। আর আজকে মনে মনে ঠিক করেছিলাম এগুলো ক্লিন করার সময় আমি সুন্দর মতো মাস্ক পরে নিব, কিন্তু যেটা হয়েছে কাজ শেষ করে আমার মনে হয়েছে যে আমার তো ধুলাবালিতে প্রবলেম, তো আমার মাস্ক পরে নিলে মনে হয় ভালো হতো। আর পরিষ্কার করার পরে হাঁচি কাশি শুরু হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। আর অনেক আপুরা নোটিস করেছেন, যারা আগে আমার ব্লগ দেখতেন তারা বলেছেন যে আপু এটা তো আগের ড্রেসিং টেবিল না, ওইটা কি হয়েছে? তো ওইটা তো জানেনই, সিলেট থেকে যখন এসেছি একেবারেই নষ্ট হয়ে গেছে। তারপরে এই ড্রেসিং টেবিলটা নেওয়া হয়েছিল, বাট ওই টাইমে যেহেতু আমি একেবারেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করতাম না প্রায় 5-6 মাস, যার কারণে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটাও আমি আমার মানে ঘরের ফার্নিচারের সাথে ম্যাচ করেই নিয়ে নিছি, মোটামুটি সুন্দরই মানিয়ে যায়। তো আপনারা ভালোবেসে কত কিছু নোটিস করেন, সেই জিনিসটা ভাবলেই ভালো লাগে, যারা ভালোবাসার আপুরা আছেন। আর ওইদিকে অনেক আপুরা আছেন যারা অনেক ছোট করে তারপরে কটু কথা বলেন যে এগুলো তো একেবারে কম দামি জিনিস, এগুলো কেন ইউজ করেন, ভালো জিনিস কিনবেন, এই সেই অনেক কিছু। তো যখন সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, যখন যেটা হবে তখন সেটা অবশ্যই করব। তো সবারই লাইফের আসলে নির্দিষ্ট কিছু প্ল্যান থাকে, তারা সেই মোতাবেকই কিছু না কিছু করে। চাইলে হয়তো এখনো মানে কাঠের ফার্নিচার বা দামি ফার্নিচার মোটামুটি আমার বাজেটের মধ্যে নেওয়া যেতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার আপাতত দরকার নেই। এটা ছাড়াও আমার লাইফে অনেক কিছু করার আছে, অনেক কিছু করতে হয়, সো সেগুলো আগে করা দরকার। তো লাইফে যখন যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেটা আগে করা উচিত। আর এই দামি ফার্নিচার ছাড়াও হয়তো আমার লাইফটা চলে যাবে, বা কিছু জিনিস আছে যেগুলো আমার একেবারেই করতে হয় এখন, তো সেটা করাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। যাই হোক,
সবকিছু সবসময় ভাবে খুলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। থাকে আসলে অনেক কিছুই থাকে যেটা আসলে চাইলেও পাবলিকলি বলা যায় না। তো আমি আজকে একেবারে ডিপ ক্লিন করিনি, হালকা পাতলা একটু মানে যতটুকু মুছে পরিষ্কার রাখা যায় অতটুকুই করে নিয়েছি, কারণ ডিপ ক্লিন আজকে করা সম্ভব না, শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছে। আর এদিকে এই ব্যাগটা হচ্ছে আমরা ট্রাভেলে যেখানেই যাই না কেন ব্যাগটা সাথে করে নিয়ে যাই, মানে টুকটাক যে জিনিসগুলো একেবারে সাথে লাগে সেগুলো রাখার জন্য। তো এটার মধ্যে কিছু জিনিস ছিল সেগুলো বের করে ফেললাম, তারপরে ব্যাগটা সুন্দর করে আলমারিতে রেখে দিলাম। তো বাড়ি থেকে আসছি তো কতদিন হয়ে গেছে, বাট এটা ওইভাবে যে গুছাবো সেটা আর হয়নি। আর এদিকে টেবিলের উপরে হচ্ছে অনেকগুলো ধোয়া কাপড় চোপড় জমেছে, চেয়ারের মধ্যে মানে পরিষ্কার করতে হবে আধোয়া কাপড় চোপড় অনেকগুলো জমেছে। আর আমার কাছে না কাপড় ধুতেও ভাল লাগে, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে কাপড় ভাঁজ করতে আর সেই কাপড় জায়গা মতো গুছায় রাখতে। আমি জানি না কেন এই কাজটা আমার মানে ভালো লাগে না, মানে সব কাজ করতে ভালো লাগে, এটা করতে ভালো লাগে না। তো আমার মতো এরকম কোন কোন আপু আছেন জানাবেন। তো ধোয়ার জন্য কিছু কাপড় আছে সেগুলো আলাদা করে নিব। আর দেখা যায় কটন কাপড় কিন্তু পরেও আরাম, আবার ওয়াশ করেও আরাম। বাট এই যে এখন যে ড্রেসটা রাখবো এটার মধ্যে হচ্ছে চুমকি পুঁথি এগুলো হাবিজাবি কাজ আছে, তারপর ওড়নায় টার্সেল আছে, এগুলো তো চাইলেও ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না। তো দেখা যায় এই ড্রেসগুলো পরে কমফোর্টেবলও না, আবার হচ্ছে গিয়ে এগুলো ধোয়া মানে আয়রন করা গুছিয়ে রাখাটাও মনে হয় ঝামেলা। তো মাঝে মাঝে মনে হয় একেবারে নর্মাল ড্রেস পরাই ভালো, কিন্তু আসলে সবসময় সব জায়গায় তো নর্মাল ড্রেস ওইভাবে পরাও যায় না। যাই হোক আমি ওগুলো ওয়াশরুমে রাখলাম, কারণ ওগুলো গোসল করার সময় ধুয়ে দিব। আর যেগুলো হচ্ছে অলরেডি ওয়াশ করা আছে ভাঁজ করা আছে ওগুলো হচ্ছে রেখে দিব। এখানে আছে হচ্ছে বাইরে যাওয়ার কিছু ড্রেস আছে, কিছু আছে বাসায় পরি রেগুলার সেগুলো। তো সব করে মোটামুটি হাঁপাই গেছি, এখন একটু রেস্ট নিতেছি, কারণ একদম ঘেমে টেমে একাকার। এখন গোসল করতে গেলে ঠান্ডা লেগে যাবে, আর এই দেখেন হাঁচি কাশি শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিলাম আর গোসল করে বের হলাম। আর পরার যে কাপড় আছে সেগুলো এখন ময়লা কাপড়ের ঝুড়িতে রেখে দিব, এগুলো আবার কালকে যখন সকালবেলা ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হবে ওই সময় ধুয়ে ফেলবো আর কি। অনেক আপুরাই আমার স্কিন কেয়ার জানতে চেয়েছেন যে আপু আগে স্কিনটা তো অনেক খারাপ ছিল, এখন আগের থেকে ভালো হয়েছে। আসলে আগে দেখা গেছে যে ব্রণের জন্য না অনেক সমস্যা হয়েছিল, যেহেতু আগে প্রচুর মেকআপ করা হতো সেই জন্য। বাট ঢাকায় আসার পরে যেহেতু বছর খানেক আমি কোনো মেকআপই তেমন একটা ইউজ করি নাই, যার কারণে আমার স্কিনটা এখন মোটামুটি ভালোই আছে। তবে আমার দেখা গেছে যে একেবারে ছোট বয়স থেকে মানে 8-9 মানে যখন মানুষের ব্রণ হয় ওই সময় থেকেই কখনো ব্রণ হতো না। তো মাঝখানে আর কি এই যে কিছুদিন হয়েছিল, এখন আবার ওরকম ভাবে হচ্ছে না। আর এদিকে ছোট্ট বাচ্চাটা সবসময় খালি গেঞ্জি খুলে ফেলবে, প্যান্ট খুলে ফেলবে, বাসায় তার এই একটা অবস্থা, খালি গরম লাগে। কিন্তু বাহিরে যখন যাবে তখন আবার কারো সামনে সে কিন্তু জামা কাপড়ও তার খোলা যাবে না, কিচ্ছু করা যাবে না, মানে এরকম একটা ব্যাপার। সেখানে সে আবার লজ্জাটা ঠিকই বোঝে। তবে এখনো যে আমার ফেসে আর কি ব্রণ হয় না তা না, ওই ব্রণ হওয়ার রেশটা এখনো রয়ে গেছে। মানে ফাঁকে ফাঁকেই হয়, একেবারে এক নাগাড়ে অনেকগুলো হয় না, বাট একটা দুইটা থাকেই, মানে এরকম হয় আর কি এখনো। আর আমি স্কিনে আলাদা করে ওরকম কিছু ইউজ করি না, জাস্ট খালি যতটা ক্লিন রাখা যায় সেটা চেষ্টা করি। আর এইদিকে তারা চিপস পেয়ে সেই খুশি। চিপস হচ্ছে কালকে রাতে তার বাবাকে বলেছিল আসার সময় তাদের জন্য মজা নিয়ে আসতে, তোর বাবা চিপস নিয়ে আসছিল, তারাই বলে দিছিল তারা সান চিপস খাবে। তো সেটা রাতে যেহেতু খাওয়ার টাইমে ওর বাবা আসছে যার কারণে আর দেইনি, বলছি যে আগামীকালকে দিব। তো সেটাই তারা হচ্ছে মনে করিয়ে দিল তাদেরকে দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বিকালের দিক, ওই টাইমে হচ্ছে ওদেরকে চিপস দিলাম। তো এদিকে আবরার আবার আমাকে আদর করে ভালোবেসে একটু খেতে দিচ্ছে, তো আমি বললাম না খাওয়া লাগবে না, আমি এমনি দুষ্টামি করছি তোমার সাথে। তো এটা একটা ছুটির দিনের ব্লগ, কিন্তু ছুটির দিনে যখন হাজবেন্ডের ডিউটি থাকে তখন আসলে খুবই বিরক্ত লাগে। এমনিতেই শরীর ভালো না, মন মেজাজ ভালো থাকে না, তার মধ্যে যদি ছুটির দিনেও তার ডিউটি করতে হয় তখন আসলে খুব বেশি মন মেজাজ খারাপ হয়, মানে খিটখিটা হয়ে থাকে এমনি মন মেজাজ, তার মধ্যে তারপর ওর সাথে ঝগড়াও লেগে যায়। অনেক সময় বুঝি বাট তারপরও খারাপ লাগে। আর এদিকে দেখেন আমার জাস্ট রেডি হওয়া এটাই, আমি মুখে জাস্ট হচ্ছে জনসনের বেবি ক্রিমটা লাগাইছি, আইব্রোটা একটু এঁকে নিলাম। আর এদিকে দেখেন আমার শখের লিপস্টিকটা আবার আর ভেঙে কি করছে। নতুন একটা লিপস্টিক ছিল বাট এটা আমার কালারটা অনেক পছন্দের, তাই এখন আমি হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম আর তারপর একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছি হালকা করে, কারণ আমার ঠোঁট প্রচুর ড্রাই থাকে সেই জন্য। তো এখন চুলটা আঁচড়ে নিতেছি, আর ভেজা চুল তো আসলে আঁচড়াতে হয় না, তাহলে ছিঁড়ে যায়। তো সেই জন্য আগে আঁচড়াইনি, তো এখন মোটামুটি শুকাইছে, এখন হচ্ছে একটু আঁচড়ে নিলাম। আর আজকে অবশ্য গোসল করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো এই তো আমার একদম সিমসাম রেডি হওয়া, যেটা আমি ঢাকায় আসার পরে এইভাবেই রেডি হই। এখন কেন যেন আমার মানে মেকআপ করতে ভালো লাগে না, মনে হয় যে ন্যাচারাল থাকলে আমার নিজের কাছে নিজের ফ্রেশ লাগে। বুড়া বুড়ি হইয়া যাইতাছে। হেলমেট ছাড়া চালানো যায় না গাড়ি, হলো হ্যাঁ। আগে আমার
সাহেবের এখানে হাত দেওয়া যেত না, আঙুল ঢুকানো যেত না, এত চুল ছিল মাশাআল্লাহ। আর এই কয়েক বছরে হেলমেট পইরা একদম শেষ। আমি 17 করছি। আমি আগে লোকাল বাসে চড়তাম, বিদায় ভালো আছে। আল্লাহ, সব ছেলেদের স্বপ্ন থাকে একটা বাইকের। এই বাইক কিনে দিলাম। সিলেটে বসে তো পড়ে নাই, ঢাকায় এসে বেশি হয়েছে। না, সিলেট থেকে পড়েছি হেলমেট পরে। যখন থেকে হেলমেট বাধ্যতামূলক করছে তখন থেকে। কিন্তু বাইক চালালে হেলমেট ছাড়া তো রিস্ক, হেলমেট তো করতে। এই জায়গার ভিউটা সেই সুন্দর আসতেছে। জাহাজে জাহাজে দঙ্গর্ষ হয়ে যাবে এখন। দঙ্গর্ষ দূর থেকে মনে হয় একদম পাশাপাশি, কিন্তু অনেকখানি ওই জায়গায় গ্যাপ আছে। ভালো লাগে তো। কতক্ষণ চিন্তা করতেছে, তার মানে ভালো লাগে। আমি তো সচরাচর পিঙ্ক কালার, মিষ্টি কালার, এই টাইপের কালার খুব কম করি আমি। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু পরলে এই কালার দেখে আমার ভালো লাগে। এটা কি কিউট না? ওইটা হচ্ছে ওর মা মনে হয়, মায়ের কাছে চলে যাইতেছে। তুমি কে? তুমি কি সন্তানের বাবা? ও শব্দ করছে, তার মানে সন্তানের বাবা ও, বুঝতে পারছি। কি বাইক থাকাতে আমাদের ঘোরাঘুরিটা আসলে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, যদিও বাইকের কারণে তার চুল সব পড়ে গেছে। বাট বাইক হওয়াতে দেখা যায় যে হুটহাট করেই দূরে কোথাও চলে যাওয়া যায়। আর নদীর পাড়ে জায়গা আমাদের সবসময় অনেক বেশি পছন্দ, তাই নদীর পাড়েই চলে আসি দুইজন, যখন একটু একা সময় কাটাই বা বাচ্চারাও আসলে পছন্দ করে। তো এখানে চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে দেখলাম যে বোটও আছে বড় বড়, যেগুলো হচ্ছে রিজার্ভ নিয়ে অনেকে বেড়াতেও যায়, আবার এমনিতে টাইম টু টাইম ছাড়েও। তো আমরা হচ্ছে আজকে তুরাগ নদীর পাড়ে এসেছিলাম। আর দেখে মনে হচ্ছে না যে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট তখন কিন্তু মেঘলা ছিল এত বেশি, মেঘের জন্য মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে। বাট এতটা কিন্তু ছিল না, কি বলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল না আর কি। আর অনেক বেশি বাতাস ছিল। তো নদীর পাড়ে আসলে এই একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, মানে বাতাসে মনে হয় যে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, আপনাদের তো বললামই যে পিঙ্ক কালার আমার অনেক বেশি পছন্দ না, বাট এই কালারটা পরলে কেন যেন আমাকে মনে হয় যে মানায়। আগে তো আমি এই কালারের তেমন একটা ড্রেস বানাতামই না, বাট ইদানিং বানানো হয়। আর এখানে একটা মজার দুষ্টামি হচ্ছিল, যাই হোক সেটা আপনাদের সাথে বলা যাবে না। অন্য কোনো সময় যদি বলার সুযোগ হয় বলবো। আর আপনাদের কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনাদের ফেভারিট কালার কি, সেটা আজকে কমেন্ট করে জানাবেন, দেখি কার কার সাথে আমারটা মিলে যায়। তো এরপরে চলে গিয়েছিলাম আমরা হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করার জন্য। আসলে ভাত খাওয়ার রুচি একদমই কমে গিয়েছে। তো সেই জন্য সে বলতেছিল মুখরোচক কিছু একটা ট্রাই করো, তাহলে হয়তো বা ভালো লাগবে। এখানে বসার জায়গাটা এত বেশি উঁচু, মানে যখনই আমি উঠে বসি নামার সময় আমি ব্যথা পাই। তবে এই রেস্টুরেন্টটা খুবই ছোটখাটো পরিসরের মধ্যে, বাট এদের খাবার অনেক বেশি টেস্টি আর অনেক বেশি রিজনেবল প্রাইস, তাই আমাদের মাঝে মাঝেই যাওয়া হয়। তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি বিকেলবেলা, ওই টাইমেই হচ্ছে গিয়ে সে এসে বাসায় লাঞ্চ করছে। তো যার কারণে সে খাবে না। তো আমি বলতেছিলাম তুমি যেহেতু খাবা না আমিও যাব না, মানে অতটা ক্ষুধা আমারও নেই, আমিও দেরিতে খাইছি দুপুরবেলা খাবার। বাট তারপরে বলছে না, একটা ট্রাই করো বার্গার, দুজনে শেয়ার করব, সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে একটা বার্গার নিয়ে নিলাম। আর বার্গারটা মোটামুটি বেশ বড় সাইজের এবং সবকিছু মিলিয়ে অনেক বেশি মজা, বাট প্রাইস মাত্র 80 টাকা। আমার মনে হয় যে কোনো নামি দামি রেস্টুরেন্টে এই বার্গার অনায়াসে 150-200 টাকা বা এর বেশি দিয়েও চালিয়ে দেওয়া যাবে। তো আগে হচ্ছে মেয়োনিজের সাথে যে রসুনের ফ্লেভারটা অ্যাড হয় সেটা না আমার কাছে ভাল লাগতো, বাট ইদানিং আমি রসুনের ঘ্রাণটা কেন যেন একদমই সহ্য করতে পারতেছি না। তো বার্গারটা নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম, আমি বলতেছিলাম ব্যাঙের মুখের মতো দেখো হা করে আছে। তো যাই হোক, মজা শেষ হলো। তারপরে যেটা বলছিলাম, তো রসুনের ফ্লেভারটা এখন একদমই কেন যেন নিতে পারতেছি না। আসলে সময়ের সাথে সাথে মানুষের টেস্ট চেঞ্জ হয়, এক সময় যেটা খেতে অনেক বেশি পছন্দ সেটা একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় ওইটা আর ভালো লাগে না। আর এদিকে তাকে একটু খেতে বলছিলাম, দেখেন সে ভিডিও দেখে ইচ্ছে করে এরকম বড় একটা হা করলো, মানে হাঙর মাছের মতো আর কি। তারপরে সে আমাকে বাড়িতে নামাই দিল। এখন কি করার, মন খারাপ করে আমার একাই বাসায় ফিরে যেতে হবে, কারণ সে চলে গেছে তার কাজে। কাজ শেষ করে কখন আসবে আল্লাহই ভালো জানে।
তারপরও তার শত ব্যস্ততার মাঝে যে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও সময় বের করে সময় দেয় এটাই অনেক। বাট তারপরে মন তো, মন অনেক কিছুই মানতে চায় না। তারপরেও মানে মন খারাপ হয় আরকি। আমরা বিকেলবেলা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন পপকর্ন ভাজা হয়েছিল, বাট ওই টাইমে তো আর খাইনি। তো এই বক্সটার ঢাকনাটা আফিফের আব্বু মানে হালকা করে লাগায় রাখছে, তো সব পপকর্ন গুলো কেমন যেন একদম নেতায় গেছে, খাইতে ভাল লাগতেছিল না। যদিও পপকর্ন আমার আর আবরারের খুব পছন্দ, কিন্তু আফিফের একদমই পছন্দ না। আর এদিকে আমার ছেলেটার কাছ থেকে একটু আদর নিতেছিলাম, আমি অসুস্থ বলে ওদের কাছ থেকে আর একটু বেশি বেশি করে আদর নেই, বলে তোমাদের আদর পেলে আম্মু সুস্থ হয়ে যাব। কি বাবা? হ্যাঁ চা খাবো তো, দেখি তুমি দাঁড়াও। তুমি প্যান্ট পরো নাই, তুমি নেই তো। ও প্যান্ট আছে, তুমি আমাকে বোকা বানাইলা। হাসি দেখাও। তো এখানে আবরার সাহেব এসেছে, আমি কি দিয়ে চা খাবো সেটা জিজ্ঞেস করার জন্য। তো মুড়ি দিয়ে পরে চা খাচ্ছিলাম, আর এদিকে আফিফ হচ্ছে মাছ এঁকেছে, সেটা আমাকে দেখাচ্ছে। বিকেলে বসে বসে সে এটা ড্রয়িং করছে। আর এরপরে হোমওয়ার্ক করতেও বসাইছিলাম, তো ও হোমওয়ার্ক গুলোও লিখতেছে। আর আমার ভিডিওর কমেন্ট সেকশন মাঝে মাঝেই অফ হয়ে যায়, যদিও ফেসবুক পেজে হয় না, ইউটিউব চ্যানেলে বেশি হয়। কারণ হচ্ছে ইউটিউবে আসলে বাচ্চাদের বেশি দেখালে ভিডিওর কমেন্ট সেকশন অফ করে দেয়, অনেক রকম প্রবলেমই হয় আর কি। তো সেই জন্য হয়, আর ইচ্ছে করে যে কমেন্ট সেকশন অফ রাখি বিষয়টা এমন না। আর আমার ভিডিওগুলোতে যেহেতু আমার ছেলেরা প্রচুর থাকে, আপনারা অনেকেই ওদের ভালোবাসেন, দেখতে চান, তো সেই জন্য ওদেরকে কিন্তু অনেক রাখা হয়। আর এই জন্যই কমেন্ট সেকশন ইউটিউব থেকে বন্ধ করে দেয়, আমি কিন্তু বন্ধ করি না। আমাদের স্টকে এখন প্রচুর প্রচুর বেবি ড্রেসের কালেকশন আপনারা পাবেন। সবার পছন্দের ছিল আপুর লালটা চাই, লালটা চাই, লালটা এখন আমাদের স্টকে অনেক আছে। আর হচ্ছে পিঙ্ক কালারটা আমি একটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ড্রেসগুলো, এগুলো একেবারে আপনারা হচ্ছে নিউ ব্রন থেকে একেবারে মোটামুটি 8-10 বছরের বাচ্চার জন্য পর্যন্ত নিতে পারবেন। ঠিক আছে, আর নতুন হচ্ছে আমাদের এই কালারটা এসেছে, এটাও খুব সুন্দর একটা কালার। যে আপুরা পার্পল কালার চাচ্ছিলেন তারা হচ্ছে ঝটপট অর্ডার করে দিবেন, কারণ পার্পল কালারের আমাদের স্টকে কম আছে। সো এই হচ্ছে পার্পল কালারটা। ঠিক আছে, ডিপ একটা পার্পল কালার। আর আমাদের কাজের ফিনিশিং, সুতার কোয়ালিটি সবকিছু কিন্তু একেবারে আমরা প্রিমিয়াম কোয়ালিটির রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, দেখেন কাজের ফিনিশিং কত সুন্দর। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইস। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত দ্রুত নক করে দিবেন। খুব সুন্দর অরেঞ্জ কালারও আছে, সেই সাথে হচ্ছে গিয়ে স্কাই কালার। তো যার যে কালার ভালো লাগে সেই কালার নিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা অনেকেই ভুল বোঝেন, তাই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত টাটা।